বেতন কাঠামোতে বৈষম্যের অভিযোগ এনে পোশাক শ্রমিকদের এক সপ্তাহ ধরে চলা আন্দোলনের পরিপ্রেক্ষিতে রোববার বিষয়টি সমাধানে ন্যূনতম মজুরি গ্রেডের ওপরের ৬টি গ্রেডে মজুরির সমন্বয় করেছে সরকার। প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থে ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডের পাশাপাশি ১ ও ২ নম্বর গ্রেডের মজুরি সমন্বয়ের নির্দেশ দিয়েছেন জানিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মজুরি সমন্বয় হলে প্রতিটি গ্রেডেই যৌক্তিক হারে মজুরি বৃদ্ধি পাবে। ফলে সংশোধিত কাঠামো অনুসারে ১ নম্বর গ্রেডে মজুরি এখন ৭৪৭ টাকা বেড়ে হয়েছে ১৮,২৫৭ টাকা, ২ নম্বর গ্রেডে ৭৮৬ টাকা বেড়ে ১৫,৪১৬ টাকা, ৩ নম্বর গ্রেডে ২৫৫ টাকা বেড়ে ৯,৮৪৫ টাকা, ৪ নম্বর গ্রেডে ১০২ টাকা বেড়ে ৯,৩৪৭ টাকা এবং ৫ নম্বর গ্রেডে ২০ টাকা বেড়ে মজুরি হয়েছে ৮,৮৭৫ টাকা। এছাড়া ষষ্ঠ গ্রেডে ১৫ টাকা বেড়ে সর্বমোট মজুরি ৮,৪২০ টাকা করা হলেও ন্যূনতম মজুরির সপ্তম গ্রেডে মজুরি ৮,০০০ টাকাই থাকছে। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, সংশোধিত এই কাঠামো গত ডিসেম্বর থেকেই কার্যকর ধরা হবে এবং ফেব্রুয়ারির বেতন থেকে তা সমন্বয় করা হবে। বিজিএমইএর পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার থেকে যেসব শ্রমিক কারখানায় ফিরবেন না তাদের কোনো মজুরি দেওয়া হবে না এবং শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী সেসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। মালিকরা বলছেন, শ্রমিকদের মজুরি বোর্ডে বৈষম্য আছে বলে তাদের আন্দোলনে নামিয়ে একটি কুচক্রী মহল পোশাক শিল্প খাতকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান এমপি, বিজিএমইএর প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান এবং সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। স্বাগত আপনাদের তিনজনকে। স্বাগত জানাই মুন্নুজান সুফিয়ান এমপি, আপনাকে বিশেষ কৃতজ্ঞতা, ব্যস্ত সময়ে আমাদের এখানে এলেন এবং আজকেই প্রথম রাজকাহনে আমরা আপনাকে পেলাম। আমরা বিষয় নির্ধারণ করেছি আসলে আজকে আলোচনার, যে গার্মেন্টসের সমস্যা মিটলো। আপনার কি মনে হয় এই ঘোষণার পর গার্মেন্টসের সমস্যা মিটে যাবার যথেষ্ট আশাবাদ এবং কারণ আছে? আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছেন তাদের প্রতি আমার নমস্কার, আদাব। আমি মনে করি যে আজকে আমাদের দলনেত্রী শেখ হাসিনা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে যে মজুরিটা আজকে আমরা বাড়তি মজুরি সহ অন্যান্য বেনিফিট সহ যেটা আমরা ঘোষণা করলাম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে, আমি মনে করি যে এর পরে শ্রমিকরা অবশ্যই শান্ত হবে। তার কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধু ছিলেন শ্রমিক বান্ধব, জননেত্রী শেখ হাসিনা শ্রমিক বান্ধব এবং ওনার সরকারই শ্রমিক বান্ধব সরকার। সুতরাং শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করার জন্য এখানে আমাদের বিজিএমের সভাপতি সাহেব আছেন, সিদ্দিকুর রহমান সাহেব, অবশ্য আমি ভাই বলি, ওনাদের পরে যথেষ্ট চাপ প্রয়োগ করে শ্রমিকদের স্বার্থটা যাতে সংরক্ষণ হয়, উৎপাদন যাতে বাড়ে, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, যার জন্য মালিক পক্ষ যেভাবে নমনীয় হয়েছেন, আমি মনে করি শ্রমিকেরা এটা মেনে নেবেন এবং এখানে শ্রমিকের প্রতিনিধি আছে নাজমা। আমি মনে করি যে আসলে অনেক সময় দেখা যায় যে প্রেশারটা এত বেশি দিলে অনেক সময় বলে না, বোঝার পরে শাকের আটি, শাকের আটি এইটা বলে না, যে যেটুকু বহন করতে পারে তারপরেও কিন্তু একটা আটি দিলে অনেক বোঝা মনে হয়। এটা মালিকদের কাছে মনে হলেও ওনারা সেটা মেনে নিছেন এবং শ্রমিকেরা আমাকে একটু বুঝিয়েই বলতেন যে নভেম্বরে তো নতুন মজুরি কাঠামো ঘোষিত হলো এবং তারপরে ডিসেম্বর থেকে কার্যকর হয়েছে। কার্যকর হওয়ার পর থেকেই নির্বাচনের আগে থেকেই আমরা একটু অসন্তোষ দেখতে শুরু করলাম, যেটা এই গত এক সপ্তাহে একটা বড় আকার নিল। সমস্যাটা কি ছিল এবং আজকে আপনারা আসলে কি সমাধানে পৌঁছলেন? এখানে সমস্যাটা হিসাব কিতাবের একটা সমস্যা এবং কিছু কিছু গ্রেডে, যেমন 4, 3, 4, 5 এখানে আসলে মজুরিটা একটু কম হয়ে গেছিল, যেটা হচ্ছে বাস্তব সত্য কথা। এবং 1, 2-তে 1 বছরের ইনক্রিমেন্ট বাদ দিয়ে হিসাবটা করা হয়েছিল। ও আচ্ছা, মানে অঙ্কের বড় ধরনের ভুল তাহলে। জি, তো যাই হোক, এটা আমরা 1, 2-তে অ্যাকচুয়ালি আমরা আমলে নেওয়া হয় না, এই জন্য যে 1, 2-তে এখানে যে বেতন নির্ধারিত হয় তার থেকে এমনিতেই অনেক বেশি পায়। সবচেয়ে দক্ষ শ্রমিকরা 1 আর 2 এ কাজ করে। ওরা শ্রমিকই না, এখানে প্যাটার্ন মাস্টার, মেকানিক, এই ধরনের টেকনিক্যাল লোক
যেহেতু টেকনিক্যাল সবচেয়ে লোক, দক্ষ তাদের হাত যারা। টেকনিক্যাল লোক, তাদের বেতন অনেক বেশি থাকে, সেই জন্য ওটাকে ওইভাবে আমলে নেওয়া হয়। 3, 4, 5-এও একটা Actually সমস্যা ছিল। 3, জি 4, হ্যাঁ, 5 জি, জি তো সেই সমস্যাটা কেটে গেছে। হ্যাঁ। সুতরাং এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ, এবং আমি বলবো যে বিজেএমএর এখন বেসিকটা কমে গিয়েছিল, যেমন 5 নম্বর গ্রেডে 44 টাকা কমে গিয়েছিল, মানে বেসিকটা সমন্বয় করা হলো নাকি আসলে এই 3, 4, 5 গ্রেডে বেতনটাই একটু বাড়ানো হলো? একটু বাড়ানো হলো, বেসিক না, 5 নম্বর গ্রেডে না, 3 নম্বর গ্রেডে 41 টাকা বেসিক কমেছিল। কমে গেছিল। তার কারণ হলো যখন 8,000 টাকা মজুরি নির্ধারণ হয়, তখন যে ব্যাক ক্যালকুলেশন করে আমরা 2013-র আদলে যখন করতে গেছি, তখন এখানে 41 টাকা কম হয়েছে। এবং আমরা মনে করেছি, ওয়েস্ট বোর্ড মনে করেছে, ওয়েস্ট বোর্ডের কিন্তু নিরপেক্ষ একজন সদস্য আছেন যিনি ঢাকা ইউনিভার্সিটির ট্রেজারার, এবং ওয়েস্ট বোর্ডের চেয়ারম্যান আছেন, মালিক পক্ষের 2 জন, শ্রমিক পক্ষের প্রতিনিধি 2 জন। এখানে আমরা মনে করেছি যে হাউস রেন্ট যদি প্রতি বছর বেতনের পরে হাউস রেন্টটা বেড়ে যায়, সবাই বলে যে বাড়ি ভাড়া আমাদের বেড়ে যায়, বাড়ি ভাড়া বেড়ে যায়, সেই জন্য আমরা বাড়ি ভাড়াটা 40% থেকে 50% করেছিলাম। সেই 50% করতে গিয়েই অ্যাকচুয়ালি ব্যাক ক্যালকুলেশনে এসে 3 নাম্বার গ্রেডে 41 টাকা কম হয়েছে বেসিক। 41 টাকাকেও আবার আমরা বেশি আমলে নেই না, যে 3 নাম্বার গ্রেডের অপারেটর যারা, তারা হলো সবচেয়ে সিনিয়র অপারেটর, দক্ষ অপারেটর, তাদের বেতনও কিন্তু বেশি। সেই জন্য আমরা এই জিনিসগুলো ওইভাবে গুরুত্ব দেওয়া হয়নি, যে ঠিক আছে এইগুলো নিয়ে কোনো গন্ডগোল হওয়ার কথা বা কোনো আন্দোলন হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও হয়েছে। হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রীও নির্দেশ দিয়েছেন যে যেখানে যেখানে ত্রুটি বিচ্যুতি আছে, তাহলে তো একটা মানে অঙ্কের ভুল ছিল। অঙ্কের ভুল না, এটা তো জানা মানে ভুল, এটা তো জানা ভুল। কারণ ওয়েস্ট বোর্ড হইলো একটা অথরিটি যারা রিকমেন্ডেশন করতে পারে, আমরা রিকমেন্ডেশন করেছি, তারপরে কিন্তু শ্রম মন্ত্রণালয়ে গেছে, তারা দেখেছেন, তারপরে ওখান থেকে ব্যাটিং এর জন্য আইন মন্ত্রণালয়ে গেছেন। তাহলে সবাই তো আর অঙ্কে ভুল করতে পারে না, সবাই এটাকে অনেক সময় তো মানে বেসিক কমানোটা তো আবার প্রাইভেট চাকরিতে একটা মানে অনেক সময় এমপ্লয়ারের একটা সুবিধা তো হয়, মানে আপনাকে তখন কম ওভারটাইম দিতে হবে, কম বোনাস দিতে হবে। সবচেয়ে ভুল একটা ধারণা আছে, সেটা হলো শ্রম আইনে যে কোনো লোকের যে সুবিধা দেওয়া হচ্ছে বর্তমানে, সেখান থেকে আপনি কোনোদিনই ওই হিসাবে যদি 41 টাকা কমও থাকে, আপনি কিন্তু তাকে কমায় দিতে পারবেন না। সেই জন্য আমরা মনে করেছি যে হ্যাঁ ঠিক আছে, এখানে থাকলে কি হবে, যে যেটা পাচ্ছে তার থেকে কম তো কখনো হবে না। ভাতাগুলো কমিয়ে বেসিকটা বাড়িয়েছেন, কিছুতেই হাত দেই নেই, কোনো ভাতা, কোনো কিছু, বাড়ি ভাড়া, কোনো কিছুতেই হাত দেই নেই, না দিয়ে বরঞ্চ ওই গ্রেডগুলো, সবগুলো গ্রেড একেবারেই আমরা প্রথমে চিন্তা করেছিলাম 3, 4, 5, পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী বলার পরে আমরা 1, 2 একেবারে 7 নম্বর গ্রেড, বাকি মানে ন্যূনতম তো ফিক্স আছে, তার বাকি যে 6টা গ্রেড আছে 6টা গ্রেডই আমরা বেসিকটা ঠিক করেছেন, সবকিছু অ্যাডজাস্ট করেছি। বেসিক যখন বাড়বে অটোমেটিক্যালি আপনার গ্রস স্যালারি বাড়বে। জি, আমি এরপরে যখন আপনার কাছে আসবো সিদ্দিকুর রহমান, আমি আসলে জানতে চাইবো এর ফলে আপনাদের সেই সংখ্যা কমে গেল কিনা। মানে গত 1 সপ্তাহ ধরে আপনারা বলছিলেন যে কেউ একটা মহল শ্রমিকদের উত্তেজিত করছে, মানে এখন ভাববার কারণ আছে কিনা যে অঙ্কের ভুলে শ্রমিকরা উত্তেজিত হয়েছিলেন? সেই অঙ্কের ভুলটা কিন্তু আমি কোনোভাবেই মানতে রাজি না, অঙ্কের ভুল কিন্তু এখানে না। কারণ আপনি তো যেই সুবিধাদি পাচ্ছেন সেই সুবিধাদি আপনি ওখানে মাইনাস থাকলেও আপনি পাবেন, অঙ্কের ভুল না, এটা হলো বুঝার ভুল। এবং এটা কিছু লোকে যারা এই সেক্টরকে অস্থিতিশীল করতে চায়, বেসিক কমে যাওয়াটা তো একটা অঙ্কের ভুল বটে। কমে যাচ্ছে না, আপনি যে এখন আর কমে যাচ্ছে না, না না, তখনও কমার কোনো সুযোগ নাই। কারণ আপনি যদি ওই 41 টাকার থেকে বেশি, আরো বেশি বেসিক থাকে আপনার, তাহলে আপনি ওই বেসিকই পাবেন। আপনাকে তো মাইনাস করে 41 টাকা মাইনাস করে তো বেসিক কেউ দিতে পারবে না। নাজমা আক্তার, আপনার কাছে জানতে চাই যে আজকে যে সমাধানটা হলো সেই সমাধানটা যৌক্তিক এবং যথেষ্ট ভালো সমাধান বলে মনে করছেন কিনা, আর আসলে তাহলে মানে শ্রমিকের অসন্তোষের কারণ কি, সেটাও যদি একটু আবার আমাদের মনে করাতেন। ধন্যবাদ। আসলে এই যে কয়েকদিন যে আমাদের গার্মেন্টস শিল্পে যে ঝামেলাটা বা যে অস্থিরতাটা বিরাজ করছে, তো আজকে আমাদের যেটা সিদ্ধান্ত হলো, এটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী সে নিজেই উদ্যোগ নিয়ে এবং সিদ্ধান্ত নিয়েছে। আমরা আসলে এটাকে ওয়েলকাম করেছি এবং আশা করি যে এটা শ্রমিকরা মেনে নেবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং আশা করি কালকে থেকে হয়তো এই ঝামেলাগুলো হবে না
এটা শ্রমিকদের কাছেও প্রত্যাশিত। এবং যেটা বলতেছি যে এখানে যারা দক্ষ শ্রমিক আছেন, আসলে ন্যূনতম মজুরি একটা কাঠামো যেটা দিয়ে আপনাকে বেসটা একটা, সেই কাঠামোটাই কিন্তু সব না। তো আমরা যেটা মনে করি যে কারখানায় যারা দক্ষ শ্রমিক আছেন তারা আপনাদের কারখানার মালিকের সাথে আলাপ আলোচনা করে আপনার দক্ষতা দিয়ে আপনি নেগোসিয়েশন করে আপনার মজুরিটা বৃদ্ধি করেন। আমি মনে করি এইটাই সবচাইতে অতি উত্তম, কারণ এই ন্যূনতম মজুরিতে আসলে এই মজুরি দিয়ে তো আপনি আপনার ইয়ে করতে পারবেন না। আর যেটা হয়েছিল যে বেসিকটাকে আসলে যেটা বিজিএমই প্রেসিডেন্ট বললো যে আইনে আছে যে কোনো কিছুই থাকলে সেটাকে পরিবর্তন করা যাবে না, সেটাই বলবৎ থাকবে। কিন্তু কথা হলো যে বাড়ি একটা এখানে বলছে যে বাড়ি ভাড়াটা বেড়ে যাচ্ছে, বাড়ি ভাড়াটা যে বেড়ে যাচ্ছে এইটা সরকারের নিয়ন্ত্রণ করা উচিত। এইখানে বাড়ি ভাড়া বৃদ্ধি করে কোনো লাভ নাই। এইটা আজকে মাননীয় মন্ত্রী এখানে আছে, আমরা তাকে অনুরোধ করব যে আমাদের গার্মেন্টসে যে মেয়েদেরকে 1600-1700 টাকা যাই বাড়ছে, কিন্তু অনেকের সাথে কথা বলে দেখছি যে 1000 টাকা তার বাড়ি ভাড়া নিয়ে গেছে, তাহলে সে কি করবে? গাজীপুর আশুলিয়া এই এলাকাগুলোতে সব সময় তাই। তো এখন এই বাড়ি ভাড়া বৃদ্ধি না করে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ করা যায় কিভাবে, এই জায়গাটা সরকারের কাজ করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমারও রিকোয়েস্ট, যেহেতু আপনি আমাদের মজুরি নিয়ে আজকে এই 3 বার আমাদের মজুরি বৃদ্ধি করছেন, কিন্তু এই যে বাড়ি ভাড়া, এই যে দোকান, এই যে জীবনযাত্রার যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা থাকে, এইটা কিন্তু নিয়ন্ত্রণে নাই। এটা কিন্তু বরাবরই হয়, যার ফলে কিন্তু শ্রমিকদের পুষ্টি, শ্রমিকদের যে প্রোডাকশন দিতে হয় সেইগুলোও কিন্তু মজুরি বাড়তেছে, বাড়িওয়ালা দোকানদার নিয়ে নিচ্ছে, এদিকে আবার কিন্তু কালকে থেকে প্রোডাকশনের একটা চাপ হয়ে যাবে। তো সব বিষয় মিলে কিন্তু শ্রমিক এলোমেলো একটা ইসের মধ্যে চলে যায়। এই জায়গাগুলোতে এখন আমাদেরকে কাজ করতে হবে এবং দক্ষ শ্রমিক যে তাকে আসলে মালিকের সাথে নেগোসিয়েশন করে মজুরি নেওয়াটার এই যে আপনি মালিকের সাথে নেগোসিয়েশন করে মজুরির সমস্যা বা আসলে যে অঙ্কেরও যে সমস্যা, সেটা তো আসলে নেগোসিয়েট করে মানে আলাপ আলোচনা করেই সমাধানের উপায় ছিল। আসলে সুযোগ আছে কিনা, মানে আমাদের গার্মেন্টস গুলো সেই পরিবেশটা শ্রমিকদের দেন কিনা, মানে কেন শ্রমিকদের রাস্তায় নেমে আসতে হয়? আসলে এখানে দুইটা বিষয়। কিছু ফ্যাক্টরি কিন্তু আমি দুই দিক ভালোটাও বলতে পারি, খারাপটাও বলতে পারি, যেহেতু আমি এখানে কাজ করি এবং প্রতিদিনই আমি এই বিষয়টার সাথে জড়িত ছিলাম। কিছু ফ্যাক্টরির মালিকরা এই যে 5% মজুরি বৃদ্ধির কথাটা নিয়ে যে ঝামেলাটা ছিল, অনেক কিছু মালিকরা কিন্তু দিয়ে দিয়েছে, তার চাইতে বেশিও দিছে, আবার এই গ্রেড রেট যাই ছিল সবই ঠিক করে দিছে। সেইখানকার শ্রমিকরা যখন কাজ করতে গেছে সেইখানেও সমস্যা হয়েছে, আবার যারা না পাইছে তারাও গিয়েই করছে। এখানে কিন্তু আপনার মানে দুই ধরনেরই ফ্যাক্টরি ছিল, যে যারা সবকিছু দেওয়ার পরও কিন্তু তাদের ফ্যাক্টরিতে আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। আবার অনেক শ্রমিকরা কাজ করতে চায় না, আবার অনেক শ্রমিকরা বলছে যে আমাদের নিরাপত্তা দেন, আমরা কাজ করি। তো আবার অনেক মালিকরা ঠকানোর একটা প্রবণতা ছিল। এখানে কিন্তু ভালো মন্দ মিলিয়ে কিন্তু গার্মেন্টস সেক্টরে অনেক কিছু আছে, এটা একটা বড় বিষয় হয়েছিল। আর যেটা হয়েছে যে এখানে শ্রমিকদের সচেতনতা বা তাদের সংগঠিত বা লিডারশিপের জায়গাটা কিন্তু খুব বেশি একটা নাই। বাংলাদেশে যদি এখনো দেখেন গার্মেন্টস সেক্টরে কত পার্সেন্ট ওয়ার্কাররা অর্গানাইজ, সেখানে ধরেন 10%-এর নিচে, কিন্তু 90% শ্রমিক কিন্তু অর্গানাইজ না। তো এইটার সুযোগটা তো একজন না একজন নিতেই পারে এবং সেটা নিয়েছেও। এবং আমরা বলবো না এই যে উত্তরায় আমি নাজমা আক্তার একদম এই জায়গাটিতে আপনার কাছে এরপরে যখন আসবো আমি ফেরত আসতে চাই, কারণ ধরুন এই গত 1 সপ্তাহের আন্দোলনে মিডিয়াও সেখানে কোনো নেতা খুঁজে পেল না। আপনাদেরকে আমরা টক শোতে পাই, আমরা শ্রমিক নেত্রী হিসেবে আপনাদের কথা শুনি, শ্রমিক নেতা হিসেবে অনেকের কথা শুনি, কিন্তু আসলে কত শতাংশ শ্রমিকের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে সেই প্রশ্নটি নিয়েও আমি ফিরতে চাই। আমি আপনার কাছে এরপরে যখন আসবো সেই প্রসঙ্গটি শুনবো। একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর মন্ত্রী আপনার কাছে আমি ফিরবো। একটা বিরতি। ফিরে এলাম রাজকাহনে। শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনিরুজ্জামান সুফিয়ান এমপি, আপনার কাছে আমি জানতে চাই, বিরতিতে যাবার আগে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলছিলেন যে আসলে নেগোসিয়েশনের মাধ্যমে মালিক শ্রমিক যদি আলাপ আলোচনার মধ্যে যা কারো বেতনে কোনো সমস্যা মনে হলে সেটা মিটমাট করেন, সেটা খুব ভালো হয়। একটা অঙ্কের ভুলের কথা আপনি বলছিলেন যে 3, 4, 5 এই গ্রেডগুলোর মজুরি কাঠামোতে একটা ছোট অঙ্কের ভুলের কথা বলছিলেন। মানে এই সমস্যা তো আসলেই গার্মেন্টসে মিটে যেতে পারতো। মালিক পক্ষের এরকম একটি সমিতি আছে বিজিএমইএ, তার সঙ্গে শ্রমিক পক্ষের আলোচনায় মিটতে পারতো, মিটলো না কেন? বা আসলে আলোচনার
পরিবেশটা আছে কিনা মালিক শ্রমিকের? এটার একটু উত্তর আমি আগে দিয়ে দেই ওনাকে, একটু ওনার হবে উত্তরটা দিতে সুবিধা হবে। সেটা হলো, যখন এই কোশ্চেনটা আসে ইলেকশনের আগে, তখন মাননীয় শ্রম প্রতিমন্ত্রী ছিল চুন্নু সাহেব, উনি কিন্তু ওনার এলাকার থেকে একদিন ফেরত এসে আমরা কিন্তু মিটিং করে মিডিয়ার সামনে আমরা বলে দিয়েছি যে যদি কোথাও কোনো অসঙ্গতি থাকে তাহলে তারা ফ্যাক্টরি লেভেলে আলাপ আলোচনা করে সমাধান করে নেবেন, তা না হলে বিজেপিতে আসবেন, তা না হলে সরকারের কাছে যাবেন। এটা কিন্তু আমরা বারবার বলেছি, এটা যে বলি নাই আমরা তা না, এটা সরকারও বলছে, আমরাও বলেছি। কিন্তু মজুরি বোর্ডের হিসাবে যদি সমস্যা থাকে, বিজিএমইএ সে সময়ই হিসাবের এই গন্ডগোলটা মিটিয়ে একটা ঘোষণা দিয়ে দিল না কেন? মানে এটা তো অঙ্কের ভুল, যে কোন গ্রেডের বেসিক কমে যাচ্ছে, এই অঙ্কের ভুলটাই তো আজকে ঠিক করেছে। এই জিনিসটাই তো আপনাকে বারবার বলে আমি বুঝাতে পারছি না। অঙ্কের কোনো ভুল নাই, 40 টাকা কম কাগজে কলমে, কিন্তু কারো তো আপনি কমাইতে পারবেন না। কিন্তু বেসিক 40 টাকা কমে যাওয়া মানে আমি বোনাস 40 টাকা কম পাবো, বেসিক 40 টাকা কমে যাওয়া মানে আমি যখন ওভারটাইম পাবো, পাবেন না তো। সেটাই তো হয় আপনাকে না কোনোভাবে তো কমানোর কোনো স্কোপ নাই। কমছে কেন? বেসিক কমছে কারণ আমরা হাউস রেন্ট বাড়িয়েছি। হাউস রেন্ট বাড়ানো, হাউস রেন্টের উপরে তো আমার বোনাস হবে না, হাউস রেন্টের উপর আমার ওভারটাইম হবে না, কাজে বেসিক কমে গেছে। এই সামান্য অঙ্কের ভুলটায় আপনাদের এই তো 7 দিন কাজ নষ্ট হলো আপনাদের। এটা তো আবার বলতেছি যে এটা তো সুযোগ সুবিধা কমানোর কোনো স্কোপ নাই। অবশ্যই আছে, কমানোর স্কোপ নাই, কিন্তু হয়ে গিয়েছিল। কমানোর কি দরকার? কমানোর সিদ্দিকুর রহমান আমি আসবো আপনার কাছে। ওটা ব্যাক ক্যালকুলেশনের জন্য, ওইটা আসতে হচ্ছে ব্যাক অঙ্ক মিলাতে যে এটা করতে হবে। কথা তো একই, মানে সকলে আমরা অঙ্কের ভুল বুঝতে পারছি, মালিক পক্ষ বুঝতে পারছে না। আমি যদি এখন একটু প্রশ্নটা ঘুরিয়েই করি, সিদ্দিকুর রহমান আমি আপনার কাছে আসবো, সব সময় আসি, আবারও আসবো আপনার কাছে। আমি যদি প্রশ্নটা এখন একটু ঘুরিয়েই করি, মানে মালিক পক্ষ যদি ধরেই নেয়, মানে সেই মানে ধরেই নেয় যে আসলে কোনো ভুল নাই অঙ্কের হিসেবে, তখন তো ধীরে ধীরে যে কথা বলা হচ্ছিল, আস্তে আস্তে যে কথা বলা হচ্ছিল, সে কথার জোর বাড়বে, সে কথা একটু ক্ষুব্ধ প্রতিক্রিয়া হবে। এটাই তো খুব মানে একরকমের স্বাভাবিক প্রতিক্রিয়া। মানে আপনিও কোনো বিশেষ চক্রের ইন্ধন দেখছেন কিনা এই রাস্তায় নামার পেছনে? যে কথাটা ইতিপূর্বে সিদ্দিকুর রহমান সাহেব বলে গেলেন, যে ইলেকশনের আগে প্রথমে মজুরি বোর্ড গঠন হয়েছে কিন্তু নিয়ম অনুসারে, এবং সেটা বার্গেনিং করতে করতে ইলেকশনটা কিন্তু সামনে এসে গেছে, এবং তারা জানুয়ারি থেকে প্রায় নভেম্বরে এসে ঘোষণা দিল, প্রায় 1 বছর কাজ করেছে এই মজুরি বোর্ড। আমি বলি এটা হয়, বারবার বৈঠক হয়, মালিক শ্রমিক তারপরে গভর্নমেন্টের যে প্রতিনিধি, যে চেয়ারম্যান থাকেন তিনি, এখানে রিটায়ার্ড একজন জজ থাকেন সিনিয়র, যেমন এই যে রেজিস্ট্রার আমাদের ঢাকা ভার্সিটি, উনি আবার চেয়ারম্যান। তো এটা হয়, বসতে 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 এক সময় একটা জায়গায় চলে আসে। কিন্তু আসলে আমাদের সময়টা হয়ে গেছে একটা দুঃসময়। নির্বাচন আগে শ্রমিকরা মনে করছে, নেতৃবৃন্দ মনে করছে যে এখনই সময়, ঠিক আছে, অথচ আমার কাজটা কমপ্লিট হয়নি। যে হিসাব কিতাবের কথাটা বলতেছি, এটাও তো ধীর মস্তিষ্কে বসে ঠান্ডা মাথায় করতে হয়, তড়িঘড়ি করে কিন্তু কোনো জিনিস হয় না, কোনো জিনিসই হয় না, আপনি দেখেন। তো সুতরাং যার জন্য আমাদের চুন্নু সাহেব, সাবেক প্রতিমন্ত্রী মহোদয়, উনি এসে যে কথা সিদ্দিক ভাই বলে গেলেন, যে এসে ওনারা বললেন যে তোমাদের নিম্নতম বেতন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে দিলেন, এবং ওনাদের ধরে বাইন্দে দেওয়ার মতো দিচ্ছেন। মাইন্ড করেন না কিছু সিদ্দিক ভাই, প্রতিবারই তো ওনাদের ধরে বেঁধে প্রধানমন্ত্রী আদায় করে নেন, কোনোবারই ওনারা তাহলে আর ব্যবসা টেকাতে পারবেন না। আমাদের প্রধানমন্ত্রী মানে শ্রমিক নেতার থেকে উঠতে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এই ঘোষণাটা দিছে, দেওয়ার পরে লিবার লিডারকে চাপ, শ্রমিকদের চাপ, তাড়াতাড়ি দাও, আবার যদি এই গভর্নমেন্ট না আসে অন্য গভর্নমেন্ট এসে, নজির আছে শ্রমিকদের দেওয়া মজুরি বাতিল হয়ে গেছে, দেয়নি, এটা কিন্তু নজির আছে, আমি দেখাইতেও পারবো আপনাকে। তো সুতরাং তখন তো বিজিএমইএ নেতারা নিশ্চয়ই আপত্তি করেন নাই যে শ্রমিকদের মানে প্রতিশ্রুত মজুরি যে দিতে পারেন নাই সরকার বদলের কারণে? না তখন না, তখন তো না, আমিও মনে করতে পারছি না, গার্মেন্টসে হয়নি। তবে এটা আমি বলি চটকলে হয়েছে, আমার বাস্তব অভিজ্ঞতা চটকলে, তবে গার্মেন্টসে না। তবে এক শ্রমিক কোন সমস্যায় পড়লে আর এক শ্রমিক কিন্তু জেনে যায়, পাবো কি পাবো না। শেখ হাসিনার প্রতি আস্থা রাখিছে বেশি, উনি দিয়ে গেছেন, অন্য গভর্নমেন্ট আসলে দেবেন না। মানুষের মাথায় তো
পিছন দিয়ে মানুষ সামনে দেখে, তাই না? কালকে আমি কি করেছি সেটা দিয়ে কিন্তু আজকে বিচার হবে আমার, আর আজকে কি করতেছি সেটি দিয়ে আগামীকাল বিচার হবে, বিষয়টা এরকম না। তো সুতরাং তখন তড়িঘড়ি দিয়ে করে করতে যেই আসলে এই সমস্যাটা মন্ত্রী, আপনি মনে করেন কিনা যে মালিক শ্রমিকের মধ্যে সেই সম্পর্ক আছে যে কারখানার সমস্যা কারখানায় মেটানো যায়, কয়েকটি কারখানা মিলিয়ে সমস্যার সমাধান করতে পারে? বা আমি যদি সিদ্দিকুর রহমানের সামনে সাহস করে এই প্রশ্ন করি, নিশ্চয়ই উনি আগে উত্তর দিতে চাইবেন, তবুও যে বিজিএমই আসলে সমস্যার সমাধান করতে পারে, অঙ্কের ভুল আছে আসলে এখানে এখানে ভুল আছে, আমরা এই সমস্যার সমাধান করে দেব, এই নেতৃত্বগুলো নিতে পারে সরকার ছাড়া, প্রধানমন্ত্রী ছাড়া রাইট আর কেউ এই দায়িত্ব নেয় কিনা? না না, হ্যাঁ নিতে পারেন ওরা। মালিক শ্রমিক পক্ষ অর্থাৎ কারখানার শ্রমিকও পারেন উনাদের সাথে বসে, উনাদের মানসিকতা সেভাবেই যদি গড়ে ওঠে তাহলে নেতাও লাগবে না, নেত্রীও লাগবে না। তখন যেখানে আমার বলা আছে আমার বেতন বাড়লে, যে কথাটা সিদ্দিক ভাই বারবার বলতেছেন যে বাড়লে কমবে না, সে রিটেন হোক আর মানে ব্ল্যাক হোয়াইট হোক, এখানে কিন্তু যখন একটা শ্রমিক ধরেন আমি 5,000 টাকা মজুরি পাইলাম, কোনো লিখিত নাই, কোনো চুক্তি নাই, কোনো গেজেট নাই, বাট দ্যাট ইজ কনভেনশন, এটা আইনে পরিণত হয়ে গেল। আপনি একবার দিলে ওটাকে কিন্তু আপনি আর না দিয়ে পারবেন না। কোনো আইন আদালতে গেলেও এটা যদি প্রমাণিত হয় যে আপনি একবার দিছেন, তাহলে ওই আইন আদালত জজ সাহেব রায় দেবেন, হ্যাঁ তাকে ওই 5,000 দিয়ে পরবর্তীতে স্টেপে যাইতে হবে। কাজে এটা খুবই সহজ একটা হিসেব মেলানোটা খুব সহজ ছিল। সিদ্দিকুর রহমান, এখানে সরকারকে হস্তক্ষেপ মানে যখন মৃদু আওয়াজ ছিল নির্বাচনের আগে, তখন অঙ্কের সমস্যাটা মেটানো যেত কিনা? আমরা তো প্রতিবার কিন্তু বলেছি, এবং আমরা একটা তো হলো যে শ্রম প্রতিমন্ত্রী সহ আমরা বলেছি, তারপরে আমি নিজে বিজেপিতে 2বার প্রেস কনফারেন্স করে বলেছি যে সমস্যা আছে সেই সমস্যা কারখানা লেভেলে আমরা সমাধান করে দেব। এবং যেটা নাজমা আক্তার একটু আগে বলেছেন যে অনেক কারখানায় কিন্তু এটা সমাধান করে দিয়েছেন, দেওয়ার পরেও কিন্তু ওইসব কারখানা কাজ করতে পারেনি। কিন্তু এর সাথে যখন মালিকরা বলেন যে একটা কুচক্রি মহল শ্রমিকদের নামিয়েছে, বা যখন বলেন যে মোট মজুরি তো কমে যায় নাই, বেসিকে 40 টাকায় তেমন কিছু আসে যায় না, আমি বোধহয় আজকেও পত্রিকায় আপনার সেই কমেন্ট পড়েছি, মানে আমি যদি নিজেকে শ্রমিকের জায়গায় কল্পনা করি, আমার আসলে 40 টাকা বেতন কমলে খুব আসে যায়। আপনার এটা তো কমার কোনো স্কোপ নাই, আমি আবারও বলছি অবশ্যই সিদ্দিক ভাই, সেটাই তো কমার কোনো স্কোপ নাই। আপনি এতক্ষণ কথাই বলি না, আপনারা আপনাদের অনেক কিছু বলতেছেন। 2006 সালে আমি মজুরি বোর্ডের সদস্য ছিলাম, তখন 1662 টাকা মজুরি ছিল, কিন্তু মূল মজুরি কিন্তু 1100 টাকা ছিল। তাহলে কত পার্সেন্ট আপনি সেখানে দেখেন। আমি বলি, আমি তখন কিন্তু 1100 টাকা মূল মজুরি ছিল, তার মানে 70% ঊর্ধ্বে। তাহলে তার বেতনও যদি কম থাকতো, কিন্তু ওভারটাইম যদি করে, কারণ আমার বেসিক স্যালারির উপর দ্বিগুণ দিয়ে কিন্তু আমাকে ভাগ করা হয়, আমার সেখানে ঈদ বোনাস, আমার সেখানে যেই যত ভাতা দিয়ে আছে, ইভেন আমার সার্ভিস বেনিফিট সবকিছু কিন্তু ওইটার উপরে ক্যালকুলেশন হয়। এরপরে দেখেন 2010 সালে আমাদের বেতন হলো 3,000 টাকা, সেই সময় বেসিক কমা শুরু হলো। 2013 সালে আসলে আমাদের 57% মানে মতো, এই বছর চলে আসছে 51%-তে। তো এ দেখেন 70 থেকে আমরা 51 মানে 20% কমে গেলে কিন্তু অটোমেটিকলি আসলে বেসিকটা কমে যায়। এবং এইবারের সবচাইতে বেশি ভয়াবহ যে গার্মেন্টস শ্রমিকদের আনরেস্ট হয়েছে, এইটা কিন্তু গার্মেন্টসের মজুরি বাড়ার পর এইটা কিন্তু এত হয় নাই। এবং ওই যে কারণ তাদের মাথায় যে আমাদের বেসিক কমে যাচ্ছে, ইয়ে কমে যাচ্ছে। হ্যাঁ, শ্রম আইনের ইয়েতে আছে যে কোথাও কোনো জিনিস যদি আপনি দিয়ে থাকেন, নি করে থাকেন, সেটা কমানো যাবেন না। কিন্তু অনেক ক্ষেত্রে সেই অনেক ফ্যাক্টরি মালিকরা বলতেছে যে না, সরকার যেটা ডিক্লেয়ার করছে এর বাইরে আমরা যেতে পারবো না। আবার অনেক কি করছে, 8%ও স্যালারি ইনক্রিমেন্ট করছে, 7%ও করছে, 5%এর ইনক্রিমেন্টও দিয়ে দিছে। কিন্তু এইখানে ওই যে আবার লিখে দেওয়া হয়েছে 5%। তো এইবারে শ্রমিকদের যে আন্দোলনটা ছিল, যে 5% মজুরি ছিল, তারপরে তাদের এই যে বেসিকের জায়গাটা ছিল, আর এই আরেকটা জায়গা আমি ভুলে গেছি, যাই হোক। তো এই বিষয়গুলোতে যেটা হয়েছে যে মজুরি কমলে তাদের এইটাই হয়। এখন বাড়ি ভাড়া, আবারও বলতেছি, বাড়ি ভাড়া আর বেসিক আসলে আলাদা জিনিস বেতনের ক্ষেত্রে, সেটাই বেতনের ক্ষেত্রে। সিদ্দিকুর রহমান, কাজী মানে এই এখন যা দাঁড়িয়েছে সে বিষয়ে আপনাদের ব্যবসার সক্ষমতা, কারণ ব্যবসায়িক সক্ষমতার বিষয়টি অনেক সময় আমাদের কাছে অবিশ্বাস্য থাকে, কারণ এর আগেও আপনারা নানা সময় বলেছেন আপনারা এর বেশি পারবেন না,
পরে সরকার বা প্রধানমন্ত্রী নির্ধারণ করে দিলে আপনারা পারেন এবং টিকে যান। কাজে এইটার জন্যই বা মানে জিনিসটা ঝুলে থাকে কেন? একটা শব্দ উড্র করেন আপনি যে টিকে যান। হ্যাঁ, টিকে তো যাচ্ছেন না, আপনারা টিকে গেলে আমাদেরই ভালো। মানে টিকে যাচ্ছে না। হ্যাঁ, আজকে আমাদের 6000-এর উপরে মেম্বার আছে, এর মধ্যে 3000-এর মতো ফ্যাক্টরি চলে, আর 3000 কিন্তু কালে কালে বন্ধ হয়ে গেছে। সব যে বেতনের জন্য বন্ধ হয়েছে তাও আমি বলবো না, আবার বেতন বাড়ানোর জন্য অনেক বন্ধ হয়েছে। আবার বেতন বাড়ানোর জন্য বন্ধ হয়েছে এর উদাহরণ আছে? বহু আছে এরকম। কারণ হলো, তারপরে আপনি বলবেন যে তাহলে আপনার গ্রোথ তো হয়েছে, এক্সপোর্ট তো বাড়ছে। হ্যাঁ, এক্সপোর্ট তো বাড়ছে। এখন মনে করেন যে ভালো ব্যবসা বুঝে, যে ভালো ব্যবসা করছে, যার ফ্যাক্টরি বড় করতে পারছে, সময় মতো যে করতে পারছে, তারটা আবার যে ব্যাংকের সহায়তা পেয়েছে, সে আবার ফ্যাক্টরি বাড়িয়েছে। আর গার্মেন্টস এমনিও নানা রকম সহায়তা পায়, আর এটা তো বোধহয় সিদ্দিকুর রহমান সহায়তা পায় না। এই সহায়তার কথা যদি আবার আপনি বলতে যান, তাহলে আবার সারা রাত, তাহলে আবার সারা রাত্র লাগবে। কারণ আমাদের থেকে, আমাদের পাশের দেশ ইন্ডিয়ায় আমাদের থেকে অনেক বেশি সহায়তা পায়। আমরা বন্ডেড ওয়্যারহাউস ফ্যাসিলিটিস মিন্স, এটা কিন্তু দুনিয়ার স্বীকৃত যে যে কোনো জিনিস আপনি বিদেশ থেকে আনবেন, বাইরে পাঠাবেন। এটা তো আপনারা অন্য কোনো, এটা সব দেশেই আছে, এটা আমরা না। আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হলো এই সরকার আসার পরে প্রথমবারের মতো 2010-এ এই মাননীয় প্রধানমন্ত্রী নতুন বাজারের জন্য, যে উনি বলল যে তোমরা শুধুমাত্র আমেরিকা আর কানাডা আর ইউএস এর ইউরোপের উপরে ভরসা করে না বসে থেকে তোমরা নতুন নতুন বাজার খুঁজো। তখন আমরা বলছি যে নতুন বাজার খুঁজতে গেলে মানুষের ওইখানে ইনভেস্টমেন্ট করতে হয়। উনি তখন 5% হারে আমাদের ক্যাশ ইনসেন্টিভ দিয়েছে। এই প্রথম গার্মেন্টসে কিন্তু যে 25% হারে ক্যাশ ইনসেন্টিভটা কিন্তু দেওয়া হয়েছে ব্যাকওয়ার্ড লিঙ্কেজকে, এবং যেটা দিয়ে আমাদের আজকে নিট এবং ওভেনে অনেক ব্যাকওয়ার্ড লিঙ্কেজের ভালো ভালো ইন্ডাস্ট্রি হয়েছে, স্পিনিং মিল হয়েছে, তাতে সরকারের কোনো লস হয়নি। তো সহজ হিসাব এটাই না যে আপনি শ্রমিকের ন্যায্য মজুরি দেবেন, তারপরে মানে সকল হিসাব মিলিয়ে আপনি ব্যবসায় টিকে থাকতে পারেন কিনা। ন্যায্য কাহাকে বলে? না না না, আমি বলছি যে মানে আপনি দিতে পারবেন না, তাহলে তো আপনি টিকে থাকবেন না, এটা স্বাভাবিক না। ন্যায্য এক জিনিস, সক্ষমতা আর এক জিনিস। আপনি মনে করতেছেন ন্যায্য আমার এই পেন্সিলটা এখানে রাখা, আমি মনে করছি না মালিক হিসেবে পেন্সিলটা আমার এখানে রাখা। মানে যারা টিকে থাকতে পারলো না, শ্রমিকের মজুরি কম হলেই তারা টিকতে পারতো। হ্যাঁ, টিকতে পারতো, কারণ আপনার বায়ার তো কোনো সময় আপনাকে প্রাইস বাড়াচ্ছে না। আমাদের কাছে হিসাব আছে যে আমাদের প্রতি বছর প্রায় 8% উপরে খরচ বাড়ে। আবার যদি টোটাল খরচ বাড়াইতে যান তাহলে 12% এভারেজে খরচ বাড়ে। অথচ আমার তো বায়ার প্রতি বছর আমাদেরকে প্রাইস কমাইতেছে, তাহলে আমরা কেমনে টিকে থাকি? ডলারের রেট বাড়ে, সেই ডলারটাও কিন্তু গত 4-5 বছরে এক জায়গার মধ্যে ছিল 78 টাকায়, এখন এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে 82-83 টাকা হয়েছে। এই ডলার ইন্ডিয়ায় ডিভ্যালুয়েশন হয়েছে কত? টার্কিতে ডিভ্যালুয়েশন হয়েছে 135% উপরে, শ্রীলঙ্কায় আপনার 146 রুপিস, পাকিস্তানে আপনার 150 রুপিজের উপরে। অথচ আমাদের এখানে কিন্তু এখনো 82-83 টাকা। আমাদের কিন্তু ওদের সাথে যুদ্ধ করে ব্যবসা করে চলতে হয়। ডলারের দাম যদি বাড়ে, ডলারের দাম যদি বাড়ে, তাহলে ওনারা অল্প ডলারে জিনিস বিক্রি করে বেশি টাকায় শ্রমিককে মজুরি দিতে পারেন বা খরচ আমি টাকা পাচ্ছি। ডলার দিয়েই কিন্তু মানুষ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলেন বা এক্সপোর্টের ব্যবসা বলেন, ডলারের রেট যত ডিভ্যালুয়েশন হয়েছে সেইভাবেই কিন্তু আস্তে আস্তে টিকে গেছে। আর ডলার যদি এক জায়গায় স্ট্যাগন্যান্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা টিকবে না বেশি। যারা টিকে যেতে পারবে তাদের নিয়ে আলাপ করতে চাই। একটা বিরতির পরে যখন ফিরবো, নাজমা আক্তার, আপনার কাছে ওই প্রশ্নটা করব বলেছিলাম যে মালিক শ্রমিকের আলাপ করবার পরিবেশটা আমাদের কারখানাগুলোয় আছে কিনা। একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহনে। নাজমা আক্তার, আপনার কাছে আমি জিজ্ঞেস করবো, আপনি যে কথাটা বলেছিলেন যে মানে শ্রমিকদের প্রতি আপনি একটা আহ্বান জানাচ্ছিলেন যে এখনো যদি কেউ সমস্যা মনে করেন, যে কোনো সমস্যা মালিক আর শ্রমিকের মধ্যে একটা নেগোসিয়েশন, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা উচিত। এ তো আদর্শ পরিস্থিতি। এই পরিস্থিতি আমাদের কারখানাগুলোয় আছে কিনা, আর থাকলে আসলে পথে নামা কেন? আর আমি তার সঙ্গে ওই প্রশ্নটা জুড়ে দিতে চাই যে যাদেরকে আমরা গার্মেন্টস শ্রমিক নেতা বা নেত্রী বলে চিনি, তাদের আসলে কত শতাংশ শ্রমিকের সঙ্গে যোগাযোগ আছে? কারণ এবারের আন্দোলনেও আমরা নেতা খুঁজে পেলাম না। আচ্ছা, প্রথম হলো যে মালিক এবং শ্রমিক, যেটা আমাদের মাননীয় মন্ত্রীও বললো যে মালিকদের যদি মন মানসিকতাটা ওই রকম থাকে তাহলে কিন্তু অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। আমি সিদ্দিক সাহেবের অনেক ভালো দিক, খারাপ দিক থাকতে পারে। তার ভালো দিক হলো
যে ওনার কারখানা না হলো অন্য ফ্যাক্টরির যদি শ্রমিকরা বকেয়া মজুরি না পাইছে, উনি কিন্তু ওনার পকেট থেকে বিজিএম প্রেসিডেন্ট বা না হলেও কিন্তু আমরা দাবি করেও অন্য ফ্যাক্টরিতে তুলে দিতে পারছি। এমনও বিজিএম এর প্রেসিডেন্ট আছে যে 10 লাখ টাকা দিলে একটা সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু তারা সেই দায়িত্বটা নেয় নাই, আবার সেই মাননীয় প্রধানমন্ত্রীর ধারে গেছে, তারপরে সে নির্দেশন দিছে, টাকাও দিছে, পরিবেশটাও নষ্ট করছে। আসলে এইটা হলো যে মন মানসিকতার জায়গাটা। আবার অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের দেশে যে গার্মেন্টস শিল্প বলেন বা যেখানেই বলেন, মালিক শ্রমিকের যে ইউনিয়ন করার যে অধিকারটা, এইটা একটা বড় গ্যাপ আছে। এবং আমাদের গার্মেন্টস শিল্পে কিন্তু 10% শ্রমিকরা নিচে কিন্তু তারা সংগঠিত এবং 90% কিন্তু তারা সংগঠিত না। আর শ্রমিকের সংখ্যা আমাদের অনেক বড়, গার্মেন্টস শ্রমিকের প্রায় 43-44 লক্ষের মতো। তো এইখানে যেটা তার মানে প্রায় 40 লাখ শ্রমিক সংগঠিত না না। তো যেটা হয়েছে যে এইখানে আবার আরেকটা সমস্যা হয়েছে যে এই যে ইউনিয়নগুলো দায়িত্বপূর্ণ কতটুকু বা এটাও একটা বড় জায়গা। কেউ আওয়ামী লীগ করতেছে, কেউ বিএনপি করতেছে, কেউ বাম করতেছে। তো স্বাধীনভাবে সংগঠন করার যারা আছে বা যারা আসলে যে দায়িত্বপূর্ণ লিডারশিপ, এইটা করতে হবে। এবং কিছু কিছু জায়গায় সেটা হয়েছে, কিন্তু খুব বেশি সংখ্যায় না। আরেকটা হলো যেটা যে এইখানে মালিকদেরকেও সেই জায়গাটা আসতে হবে, কারণ আজকে যে ঝামেলাটা হচ্ছে, অন্যের ফ্যাক্টরিরা এসে ভাঙতে চাচ্ছে বা করতেছে, অনেক ওয়ার্কাররা কাজ করতেছে না, হয়তো আরেকটা ফ্যাক্টরিতে, কিন্তু শ্রমিকরাই তো করতেছে বা যাই করতেছে। সেইখানে আমাদের এই সামাজিক সংলাপ বা ইয়েগুলা কিন্তু করতে হবে। এখন আমাদের এই দেশের বিজনেসের অনেক ধরনের যে প্রতিকূলতা বা সমস্যাগুলো, আমরা যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করি, সিদ্দিক সাহেব আনঅফিসিয়ালও যেগুলো বললো, যে আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলেন, আমাদের র ম্যাটেরিয়ালস বলেন, আমাদের কম্পিটিটিভ মার্কেট, এইগুলা কিন্তু একটা বড় বিষয়। এবং আমাদের কথা হলো যে আমরা অন্যান্য দেশের বিষয়গুলো দেখি, আমাদের দেশে এখনো শ্রমিকদের মজুরি কম, এইটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ, সবচেয়ে নাকি প্রতিদ্বন্দ্বিতার জায়গা, বড় একটা জায়গা। কিন্তু এখন দেখা যাচ্ছে অন্য দেশে, এখন তো আর কম না, এখন তো ইন্ডিয়ার থেকে আমরা বেশি। জাস্ট শুরু করছি, প্লিজ সিদ্দিক ভাই। হ্যাঁ, তো যেটা হয়েছে যে আসলে যদি ইন্ডাস্ট্রি, আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতেছি, এইখানে আমার শ্রমিকের যেই বড় বিষয়টা, তার তো পুষ্টিটা একটা বড় বিষয়। আজকে একটা মাছ কিনতে গেলে আপনি দেখেন, একটা পাঙ্গাস মাছ বা তেলাপিয়া বা একটা ফার্মের মুরগি কেজিটা কত, গরুর মাংস নাই বাদে দেন। তো এই যে সমস্যাটা, একটা চাউলের কেজি কত, সবজির দাম কত, যখন বর্ষা হয়, যখন 200 টাকা কাঁচামরিচের কেজি হয়, তখন একটা সাধারণ মানুষ, যখন সিদ্দিক ভাইয়ের আয় আর গার্মেন্টস ওয়ার্কারের আয় দিয়ে তো সামঞ্জস্য হবে না, হইলে তো শ্রমিকেরটাই শ্রমিকের হতে হবে। তো এই যে মালিকদের যে বিষয়গুলো দরকার, গ্যাস, ইলেকট্রিসিটি, বহু ধরনের বিষয় আছে, সেগুলো সরকারের দেখতে হবে। পাশাপাশি ইন্ডিয়াতে আমরা দেখছি অনেক জায়গায় বাচ্চাদের ফ্রি এডুকেশন আছে, সেখানে খাবারের একটা ব্যবস্থা আছে, নিউট্রিশনের ব্যবস্থা আছে, বাড়ির হাউজিং আছে। এই যে বিষয়গুলা বা এই যে সরকারের যে এত প্রকল্প, এত কিছু হচ্ছে, এবং বায়াররাও যে প্রাইস তো বাড়াচ্ছে না, এটা তো আমরা স্বীকার করতেছি, কিন্তু এইখানে আমাদের মালিকদের একটা নেগোসিয়েশন দক্ষতা সবচেয়ে ইম্পর্টেন্ট আছে। সিদ্দিক ভাই যদি $3 দিতে চায়, আরেক মালিক বলবে কি আমাকে তুমি $2.5 দাও, আরেকটা বলে তুমি 2 দাও। এই যে মানে আমাদের মালিকদের মধ্যে এই কম্পিটিশনটাও তাদেরকে নাই, একটা হেলদি এনভায়রনমেন্ট। আজকে ইন্ডিয়াতে যান, কম্বোডিয়াতে যান, ইভেন ভিয়েতনামে গেছি, ওরা যে কাজ করে, ওদের যে প্রাইস, ওদের সাথে যে কথা বলে দেখছি, আমরা ওরা ধারে পাশেও নাই। ওদের গভর্নমেন্টও ওইভাবে কিন্তু নেগোসিয়েশন করতেছে। দক্ষতার জায়গাটা শুধু শ্রমিকের জায়গা না, একদম রাষ্ট্রের যারা আমলা আছেন, যারা মালিক আছেন, সব জায়গায়, সব লেয়ারে কিন্তু আমাদেরকে দুর্বলতা। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আমাদের দর্শকরা এই ইস্যুটা অনেকেই লিখছেন। শুধু মজুরির বিষয়টা আর শ্রমিককে বেসিক কমাবো, সবচাইতে আশ্চর্য লাগলো ভুল হয়েছে, এইটা আসলে মেনে নেওয়ার মতো বিষয় না। কোন জায়গায় আমাদের কাজ করতে হবে, কোন জায়গায় আমাদের কি করতে হবে, সব বিষয় আমাদের যে সিদ্দিকুর রহমান, শেষ মন্তব্য আপনার কাছে। আমাদের অনেক দর্শকই বলছেন যে এখনো তো অনেক কারখানা আছে। শহীদুল আলম স্বপন লিখছেন যে এমন সকল বিজিএমই এর বাইরেও এমন কারখানাও আছে যারা মানে নানা রকম, তিনি লিখছেন যে তারা নানা রকম প্রতারণা এবং করেন, শ্রমিকদের সাথে সময় মতো বেতন দেন না, বেতন দিলে বেতন বাকি রাখেন, কম দেন, মানে এগুলোর দায়িত্ব কেন বিজিএমইএ নিচ্ছে, এই প্রশ্নটি করেছেন। বিজিএমইএ নিচ্ছে এই জন্য, যখন এক্সপোর্টের সাথে জড়িত থাকে এবং সেটা যদি গার্মেন্টস হয়, তখন যে কোনো সমস্যা হইলে পরে সে আমাদের মেম্বার হোক বা না হোক, আমাদের গাড়ি আসে, সমস্যাটা আমাদেরকেই সমাধান করে দিতে হয়, কারণ ওই শ্রমিকরা চিনে বিজিএমইএ।
তারা বিজিএমই এর সামনে আসে, সরকারও পাঠায় তখন দেয় আমাদের BGME তে চলে যাও। এবং সরকারের আমাদের বিজিএমই ভবনের উল্টা দিকে সরকারের অফিস আছে, ডাইফি অফিস। ডাইফের অফিস, সেইখানেই যাওয়ার কথা অ্যাকচুয়ালি এইসব সমাধানের জন্য, কিন্তু কেউই কোথাও যায় না, সবাই বিজিএমইতে আসে। এবং আমরা চেষ্টা করি, যেটা নাজমা একটু আগে বলেছে, যে আমরা চেষ্টা করি সমস্যাটার সমাধান করে দিতে। কিভাবে? যে শ্রমিকের বেতনটা দিতেই হবে। শ্রমিক, আপনার ফ্যাক্টরি আছে, শ্রমিক আছে, আপনি যদি ভবিষ্যতে না চালাইতে পারেন চালায়েন না, কিন্তু আজ পর্যন্ত যা পাওনা হয়েছে বুঝাই দিতে হবে। সেজন্য আমরা অনেক সময় অনেক রূঢ় ভাবে আমাদের মালিকের সাথে উদাহরণ যে মেশিন বেচেও আপনারা টাকা দিয়েছেন, মেশিন বেচে জেনারেটর বিক্রি করে নিজের পকেটের টাকা দিয়ে তারপরেও আমরা সমাধান করেছি। ইন্ডিয়া, ক্যাম্বোডিয়া, চীন এরা তো আবার ন্যূনতম কত টাকায় একটা কাজ করবেন সেটাও বোধহয় ঠিক করে রেখেছেন, সেটা আমাদের মালিকরা ঠিক করছেন না কেন? ফ্লোর প্রাইস করা এটা কোনোভাবেই সম্ভব তারপর না, কারণ আপনাদের চাইতে তাদের আপনার price যখন better। কাজ থাকবে না তখন আপনি 10 সেন্ট কম দিয়ে নিবেনই, এটা কেউ আপনি জোর করে বলতে পারেন না। আপনার তো মূল বিষয় হলো আপনার কোন র ম্যাটেরিয়াল নাই, তুলাই নাই, যেটা দিয়ে আপনি কাপড় বানাবেন সেই তুলাই তো আমার চ্যালেঞ্জ আমাদের। তারপরে আমার এখানে কম্পিটিশনটা তো আনহেলদি কম্পিটিশন শুরু থেকেই, কারণ আমার তুলা নাই, আমার ডিপসি পোর্ট নাই, আমার লিড টাইম সবচেয়ে বেশি লাগে, আমার সেই সস্তা শ্রমটাও এবার আর কেউ বলতে পারবে না, কারণ এখন আমাদের যে শ্রমিকের মজুরি হয়ে যাচ্ছে সেটা ইন্ডিয়ার থেকে বেশি এবং পাকিস্তানের কাছাকাছি, শ্রীলঙ্কা, সব জায়গায়। কারণ এখানে আবার একটা বিষয় আছে, আপনার শ্রমিকের মজুরি ওইভাবেই নির্ধারণ করবেন আপনার শ্রমিকের স্কিলনেস কত, অবশ্যই আপনার এফিসিয়েন্সি লেভেল কত। এফিসিয়েন্সি লেভেল চিন্তা করেই আমাদের শ্রমিকের যে এফিসিয়েন্সি লেভেল এখনো ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে এখনো প্রত্যেকদিন সকালে এক গ্লাস দুধ আর একটা করে ডিম খাইতে দেন ফ্যাক্টরিতে। আমার মনে হয় এই জায়গাটা থেকে আমি এই আলোচনা আমরা আবার করতে চাই, দক্ষতার বিষয়ে আলোচনা আলাদা করে করতে চাই, কিন্তু মুন্নিজান সুফিয়ান এমপি যে প্রসঙ্গটি নাজমা আক্তার তুলেছেন, আমাদের অনেক দর্শকও আপনাকে প্রশ্ন করেছেন। আমি জানি, আমি আসছি আপনার কাছে, আমি আসব। আমি জানি যে আপনি দীর্ঘ সময় শ্রমিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, 40-45 বছর শ্রমিক আন্দোলন করেই আজ আপনি শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী হয়েছেন। আমি আপনার কাছে জানতে চাই যে আমাদের দর্শকরাও নাজমা আক্তারের প্রশ্নটা করছেন যে শ্রমিক তো দেখে যে সে তারপরেও একটা ভালো বাসায় থাকতে পারে না, শ্রমিক দেখে তারপরেও সে একটা ডিম খেতে পারে না, সে হঠাৎ ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার রিস্ক নিয়েও সে কাজ করে। এই সকল অনিশ্চয়তা দূর করবার জন্য আসলে সরকার কি ভাবছে? এটা তো বেতন ভাতা দিয়ে হবে না। সরকার বেতন বাড়লেই কিন্তু ডিমও খাওয়া যাবে না, আপনার সদিচ্ছা না থাকলে। আর বেতন যা আছে অ্যাজ ইউজুয়াল থাকলেও কিন্তু ডিমও খাওয়া যাবে, সবকিছুই ঠিক মতো করা যাবে। কার সদিচ্ছা? এটা মালিকের, যিনি ইনকাম করেন যে শ্রমিকটা তারও। কারণ কোথায় বলে মেয়ে মানুষের 10 হাত শাড়িতে কিন্তু আটে না, অনেকে কিন্তু আটাইতে হয়, আপনার আমার আটবে না, কিন্তু এমন জায়গা আছে, এমন পরিবেশ আছে যে তাদের আটাইতে হয় অবস্থার প্রেক্ষিতে। এবং এটা আমরা এখান থেকে আমরা সরে আসতে চাই। মানে জীবনমানের উন্নয়নের কথাই তো বলে আওয়ামী লীগ সরকার। জীবনমানের উন্নয়নের জন্য ইতিমধ্যে আপনারা দেখেন যে আমাদের 1 থেকে 10 পর্যন্ত বইটার ব্যবস্থা কেন করছেন জননেত্রী শেখ হাসিনা? এটাও তো একটা খরচ, পারিবারিক খরচ না? একটা বাচ্চা যখন হয় তখন কিন্তু ওই পরিবারে আনন্দের হিল্লোল বয়ে যায়, আশেপাশে পাড়া প্রতিবেশীর কাছে। কিন্তু যখন বড় হচ্ছে সাথে সাথেই কিন্তু ভরণ পোষণ থেকে শুরু করে অন্যান্য তার প্রয়োজন। বিশেষ করে যে শ্রমিকের বাড়ি ভাড়া বাড়ার বিষয়টা, এটা তো এই বাড়ি ভাড়া বাসার বিষয়টা গভর্নমেন্ট কিভাবে এটা ট্যাকেল করবে আমি তো মনে করি না। তার কারণ আইনটা মাননীয় মন্ত্রী যে আইনটা আছে সেটাকে বাস্তবায়ন করেন। ডিসি সাহেবের আওতায় পড়ে, ডিসির আওতায়, ডিসি এটা নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। হ্যাঁ, আগেও নির্দেশনা হয়েছে এলাকা ভিত্তিক সরকারের বিভিন্ন এমপিরা মন্ত্রীরা এলাকায় গিয়েও কথা বলছে যাতে বাড়ি ভাড়া না বাড়ানো হয়। এবারেও কিন্তু সেই উদ্যোগটা নেওয়া হয়েছে অলরেডি। এখন এখানে কোশ্চেন হলো যে শ্রমিকদের না, তাইলে আমি যদি আপনি সব শেষ বলেন তাহলে আমি বলবো আজকে যে সমাধানটা হয়েছে এই সমাধানটা ত্রিপক্ষীয় সমাধান। শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, শ্রমিক পক্ষ ওয়েলকাম জানাইছে এটাকে, এবং
মালিক পক্ষ সেটা মেনে নিয়েছে এবং সরকার পক্ষ সেটা মাঝামাঝি জায়গায় থেকে একটা সমাধানে এসেছে। আমি কালকে সকাল থেকে সবাই ভাই বোনেরা যেন কাজে যোগদান করেন, কেউ যেন কারো কোনো কথায় কান না দিয়ে যেন তারা। অসংখ্য ধন্যবাদ নাজমা আক্তার, ধন্যবাদ সিদ্দিকুর রহমান, ধন্যবাদ মুন্নিজান সুফিয়ান এমপি, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। পরবর্তী পর্বে ভারতে নাগরিকত্বের রাজনীতি চলছেই, এই নিয়ে করবো আলোচনা।